Hello everyone, welcome to Vedanta Institute of Learning, and today is our fourth class on a people and environment series and which is on pollution. So এর আগে তোমাদেরকে পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট টপিক থেকে যে বলেছিলাম তিনটে ধরনের মূলত প্রশ্ন আসে। ফার্স্ট ইজ বেসিক কনসেপচুয়াল নলেজ অন এনভায়রনমেন্ট, অ্যান্ড সেকেন্ড ইজ লজ অ্যান্ড প্রোটোকল, অ্যান্ড থার্ড ওয়ান ইজ এনভায়রনমেন্টাল কারেন্ট অ্যাফেয়ার্স। এই তিনটে ধরনের প্রশ্নের মধ্যে থেকে বেসিক প্রশ্ন, বেসিক কনসেপচুয়াল নলেজের মধ্যে থেকে যে ধরনের প্রশ্নগুলো মূলত এসে থাকে তা হচ্ছে পলিউশন। অর্থাৎ এই টপিকের অর্থাৎ বেসিক প্রশ্ন হিসাবে মূলত পলিউশন রিলেটেড প্রশ্নই এসে থাকে। এখন হঠাৎ করে পলিউশনটা এতটা ইম্পর্টেন্ট কেন? কারণ এর আগেও যেমনটা বলেছিলাম যে এই টপিকের নামটা খেয়াল করো, পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ মানুষ এবং পরিবেশের সম্পর্কের জায়গাটাই বেশি করে তুলে ধরা হয় এখানে। এখন একটা জিনিস খেয়াল করো যে পরিবেশ এবং মানুষ এই দুটো সব থেকে বেশি এখন সম্পর্কিত হয়ে আছে পলিউশন নামক জায়গাটাতে। এখন পলিউশনটাই সব থেকে বেশি মানুষকে এফেক্ট করছে, অর্থাৎ মানুষ একদিকে পরিবেশকে এফেক্ট করছে সব থেকে বেশি পলিউশনের মাধ্যমে, আবার সেই এফেক্টের রিটার্নটাও আসছে সেই পলিউশনের মাধ্যমে, অর্থাৎ পলিউশন সম্পর্কিত বিভিন্ন রকম সমস্যা। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে এখন পরিবেশ সম্পর্কিত সমস্যাগুলো মূলত পলিউশনকে সেন্টার করে তৈরি হচ্ছে। তাই পলিউশন সম্পর্কে জানাটা ভীষণ জরুরি এবং খুব স্বাভাবিকভাবেই অ্যাজ এ বার্নিং টপিক পলিউশন থেকে সব থেকে বেশি প্রশ্ন এসে থাকে। আজকে ক্লাসটা আমরা একটু অন্যভাবে করব, অর্থাৎ প্রপার যেভাবে এর আগের কয়েকদিনে স্লাইড করে করিয়েছিলাম, আজকে সেভাবে স্লাইড আমি করাইনি। আজকে যেটা করা দরকার মনে হলো আমার, সেটা হচ্ছে তোমাদের বেশি করে এই টপিকটা থেকে এই চ্যাপ্টারটাকে ভালো করে পড়তে হবে। এখন পড়তে গেলে ঠিক কিভাবে পড়তে হবে, কোন চ্যাপ্টারগুলো, কোন তথ্যগুলোকে একটু বেশি করে জোর দিয়ে পড়তে হবে, কোনগুলো বুঝতে হবে, সেইগুলোকে আমি খুব কুইক রিভিশন দেব। আজকের পড়াটা একটু অন্যভাবে পড়বো। আজকে কেমন করব, আজকে কিভাবে কি পড়তে হবে, কতটা পড়তে হবে, সেটা আমি এই পিডিএফ থেকে তোমাদেরকে দেখিয়ে যাব, হাইলাইট করে দেব। হাইলাইটেড পিডিএফটা আমি তোমাদেরকে আজকে সেন্ড করে দেবো। আর আজকে ঠিক ক্লাস শেষ হবার 1 ঘন্টা পরে আমি আর একটা কোশ্চেন পেপার দেবো, যেখান থেকে তোমরা পরীক্ষা দেবে। রাইট, চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, শুরু করার আগে আর একটা কথা বলে দিই। এর আগের দিন আমি তোমাদেরকে একটা নতুন গ্রুপ করার কথা বলেছিলাম। বুঝতেই পেরেছিলে যে সেটা প্রাথমিকভাবে তার উদ্দেশ্য ছিল যে তোমরা যারা গ্রুপে একটু ইরেগুলার হয়ে আছো, যারা রেসপন্স ঠিকঠাক দিচ্ছ না, তাদেরকে একটু অ্যাক্টিভ করা। বাট তোমাদের মধ্যে থেকে যে ওভারহোলিং রেসপন্সটা আমি পেয়েছি, সেখান থেকে আমরা খুব ভালো মতোভাবে একটা ডিসিশন নিয়েছি যে হ্যাঁ, এই গ্রুপটা করা হবে এবং খুব ভালো করে করা হবে। তো যেটা কিছু কিছু প্ল্যান চেঞ্জ করেছি, সেটা হচ্ছে এই গ্রুপটাকে আরেকটু বেশি অর্গানাইজ করব, আরেকটু বেশি সিরিয়াসভাবে পরিচালনা করব। তো তার জন্য আমার মনে হয় একটু বেশি সিরিয়াস স্টুডেন্টও দরকার। তাই এই সপ্তাহে গ্রুপটা তৈরি করছি না, আমি সামনের আরও 1 বা 2 সপ্তাহ একটুখানি ওয়াচ করব যে কারা কনসিস্টেন্ট, অর্থাৎ 1-2 সপ্তাহে কেউ খুব বেশি করে অ্যাক্টিভ হয়ে গেল, তাকে আমরা গ্রুপে নিলাম, তারপরে দেখলাম গ্রুপে সে ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছে। তো এই জিনিসটা আমরা চাইছি না, আমরা একদম রিয়েলি যারা খুব সিরিয়াস ক্যান্ডিডেট তাদেরকে নিয়েই একটা স্পেশাল গ্রুপ তৈরি করার চেষ্টা করছি। সুতরাং আমার মনে হয় সেখানে কনসিস্টেন্সিটা একটু দেখা দরকার। সো কনসিস্টেন্সিটা দেখে আমরা কয়েক সপ্তাহের মধ্যেই আমরা একটা স্পেশাল গ্রুপ তৈরি করব। চলো আজকের ক্লাস শুরু করা যাক। পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের মধ্যে থেকে কি কি পড়তে হবে তার সূচিপত্রটা আছে, দেখে নাও। বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা, শব্দ দূষণ। এছাড়াও কয়েকটা জিনিস পড়তে হয়, সেটা আমি এই ক্লাসের পরে আমি আলাদা করে পিপিটি তৈরি করে সেই ক্লাসটা তৈরি করব। একদম বেসিক কিছু কনসেপ্ট, পরিবেশ দূষণ কাকে বলে, দূষক পদার্থ কাকে বলে, এই বেসিক জিনিসগুলো তোমাদের আশা করি জানা দরকার নেই, বাট এই একদম টেক্সটটা একবার পড়ে নেবে তোমরা অবশ্যই। আচ্ছা, চলে আসি সরাসরি বায়ু দূষণে। বায়ু দূষণের সংজ্ঞা কি, বায়ু দূষণের প্রকারভেদ। এবার যেটা সব থেকে বেশি এখানে জানা দরকার, যে কোন কোন দূষক পদার্থ বা কোন কোন গ্যাস বা বায়ুতে কোন কোন সলিড মেটেরিয়াল এসে বায়ুর দূষণ ঘটায়। সেই মেটেরিয়ালগুলোকে, সেই গ্যাসগুলোকে খুব ভালো করে নামগুলোকে মনে রাখতে হবে। এখানে নামগুলো দেওয়া আছে, একটু দেখে নিও। এছাড়াও অনেক গ্যাস আছে, সেগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেবো। ওয়েল,
গ্লোবাল ওয়ার্মিং একটা খুব বড় সমস্যা, এখান থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে। আমি সেটাকে আলাদা করে ডিসকাস করব। যেমন বেশ কয়েকটা টপিক আছে, গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড সাচ ওজোন লেয়ার ডিপ্লেশন, এগুলোকে আমি আলাদা করে আলোচনা করব আলাদা স্লাইডে। আচ্ছা, তারপরে চলে আসছে ভাসমান কঠিন কোনা কণাজনিত দূষণ, অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। অর্থাৎ বায়ুতে সবসময় যে দূষিত বিভিন্ন রকম গ্যাস বায়ু দূষণ ঘটায় তা নয়। বায়ুতে অনেক সময় দেখা যায় যে ভাসমান কঠিন কণা, অর্থাৎ সাধারণত সেগুলো বিভিন্ন ধূলিকণা হতে পারে, এরোসোল, বিভিন্ন টাইপের এরোসোল হতে পারে, যেটা বায়ুতে ভেসে বেড়ায় এবং বায়ুতে দূষণ তৈরি করে। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসি ভাসমান তরল কণাজনিত বায়ু দূষণ, তেজস্ক্রিয় পদার্থজনিত বায়ু দূষণ। এর সোর্সগুলো বা আমাদের ভালো করে জানতে হবে। তোমরা যদি প্রশ্নটাকে একটু ভালো করে ফলো করো, দেখবে পলিউশনের সোর্সগুলো কি কি এবং কোন কোন পলিউট্যান্ট কোন কোন ধরনের পলিউশনের জন্য দায়ী, এই ধরনের প্রশ্ন বা এই ধরনের নলেজ বেস প্রশ্ন অনেক বেশি এসে থাকে। আজকের ক্লাসে আমি এইভাবেই জিনিসগুলো আলোচনা করব যে পার্টিকুলার এই টপিক থেকে কোন ধরনের প্রশ্ন এসে থাকে এবং তোমাদেরকে এক্স্যাক্টলি কি কি পড়তে হবে, কোন ধরনের জিনিসগুলোকে একটু বেশি করে পড়তে হবে। কারণ টু ক্লিয়ার, এই জিনিসগুলো আমি এখানে একবার করে পড়ে দেওয়াও যা, আলোচনা করাও তাই। কারণ এখানে জিনিসগুলো খুবই সোজা জিনিস, আলটিমেট তোমাদেরকে পড়তে হবে। তাই কি কোন জিনিসটা পড়তে হবে, কোন জিনিসটাতে বেশি গুরুত্ব দিতে হবে, কিভাবে পড়তে হবে, সেই জিনিসগুলো আলোচনা করা আমার মনে হয় একটু বেশি কাজের হবে। আচ্ছা, এই জিনিসটা নিয়ে আমিও পরে আবার আলোচনা করব, তবে একটু জেনে রেখো সূর্য থেকে যে আলফা বিটা গামা রশ্মি আসে, এক্স রে রশ্মি আসে, সেগুলো আমাদের বিভিন্ন রকমভাবে ক্ষতি করে। আচ্ছা, বায়ু দূষণের কারণ, এই জিনিসটা থেকে অলরেডি দেখবে একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন স্টাডি করে দেখবে বেশ কিছু প্রশ্ন অলরেডি চলে এসেছে। বায়ু দূষণের কারণের মধ্যে থেকে প্রাকৃতিক কারণ, এছাড়াও মনুষ্য সৃষ্ট কারণ, সেগুলোকে আলাদা আলাদা করে দেখতে হবে। কারণগুলো এখানে দেখে নিও, আমি আর হাইলাইট করছি না। যানবাহন থেকে কোন গ্যাস বেরোয় যেটা পরিবেশ দূষণের জন্য দায়ী? ঠিক পার্টিকুলার এই ইনফরমেশনের উপর বেস করে একটা প্রশ্ন অলরেডি চলে এসে, সেটা কোন ইয়ারে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট একটু তোমরা খুঁজে দেখো, পাবে। আসলে কি হয়, আমাদের আমাদের গাড়ির মধ্যে যেভাবে ফুয়েলকে দহন করা হয় বা ফুয়েলকে বার্ন করা হয়, সেখানে কখনো যদি ফুয়েল প্রপারলি বার্ন না হয়, ইঞ্জিনের সমস্যার জন্য ফুয়েল যদি পুরোপুরি পুড়তে না পারে, তখনই আমরা বিভিন্ন ধরনের কালো ধোঁয়া দেখি। সেই কালো ধোঁয়ার মধ্যে কি কি থাকতে পারে? কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, এটাকে নক্স বলা হয়, NO দেন একটা ছোট্ট করে এক্স, নক্স, দেন সালফার ডাই অক্সাইড, লেড অক্সাইড, এই সব কিছু মিশতে পারে। এছাড়াও হাইড্রোকার্বন জাতীয় জিনিস, কার্বন কণা, লেড, মোম, এই সব কিছু গাড়ির ধোঁয়ার মাধ্যমে বায়ুতে ভাসমান অবস্থায় মিশতে পারে। এদের মধ্যে লেড এবং পেট্রোলযুক্ত এবং এদের মধ্যে লেডযুক্ত পেট্রোল থেকে সৃষ্ট লেড কণা ও লেড অক্সাইড গ্যাস প্রচণ্ড বিষাক্ত, যা শরীরে চিরস্থায়ী ব্যাধি সৃষ্টি করে। এই ধরনের ইনফরমেশনগুলোকে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো। চলে আসি শিল্প। কোন শিল্প থেকে কোন ধরনের দূষক পদার্থ সব থেকে বেশি পরিমাণে বেরোয়, সেই জিনিসগুলো খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। ভূপাল গ্যাস দুর্ঘটনা, তোমরা সবাই জানো ভূপাল গ্যাস দুর্ঘটনা। এটা থেকে অনেক আগে প্রশ্ন আসতো, মানে অনেক আগে বলতে একটা টাইম যখন আমি খুব সিরিয়াসলি নিজের নেটের জন্য পড়াশোনা করছিলাম, তখন দেখেছি বেশ কয়েকবার এসছে, এবং পার্টিকুলার এই গ্যাসটার ফুল ফর্ম কি সেটা থেকে প্রশ্ন এসছে। কত সালে ঘটেছিল, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। চেরনোবিল দুর্ঘটনা, জিনিসটা কি পড়ে নিও। গৃহজাত দূষণ, এই দূষণের টাইপটা এখন খুবই ইম্পর্টেন্ট হয়ে উঠেছে, এবং এটা নিয়ে স্টাডি লাস্ট কয়েক বছরে দেখেছি বেশ কিছু বেড়েছে। তো এটাও ইম্পর্টেন্ট। গৃহজাত দূষণ বলতে গৃহজাত কোন বিষয়গুলো থেকে দূষণ হতে পারে, কোন কোন দূষক পদার্থ বেরোয় এবং তাদের
প্রতিক্রিয়া কি পরিবেশে এবং মানুষের শরীরে, এই জিনিসগুলোকে আমাদের জানতে হবে। যেমন এখানে অলরেডি দেওয়া রয়েছে রেডন গ্যাস, বিভিন্ন ধাতব অক্সাইড, বাড়ি তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিস, কীটনাশক, কীটনাশক ফুসফুসের অসুখের জন্য দায়ী। এখানে প্রচুর ইনফরমেশন আছে, এই ইনফরমেশনগুলোকেই তোমাদেরকে একটু বুঝে পড়তে হবে এবং মনে রাখতে হবে। তবে আবারও একটা কথা বলছি, এখান থেকে এখানে সাধারণত না বোঝার মতো কোনো বিষয় নেই। যেমন দেখো, যে কোনো ইনফরমেশন দেখো, এখানে তোমাদের না বোঝার মতো কোনো বিষয় নেই। তবে যদি কোনো জিনিস বুঝতে না পারো, ডেফিনেটলি সেটা আমাকে কমেন্ট করে জানাও। আমি ইউটিউব ভিডিওগুলোতে কমেন্টের খুব একটা দেখছি না কেউ কমেন্ট করছো। আশা করছি তোমরা বুঝতে পারছো, তাই হয়তো কমেন্টটা করছো না। তবে কোনো জিনিস যদি বুঝতে না পারো, ডেফিনেটলি আমাকে একটু বলো। অ্যাসবেস্টোসিস খুব ভয়ানক একটি রোগ এবং এই ধরনের রোগের কোনো চিকিৎসা হয় না। আসলে এই রোগগুলো কি হয়, অ্যাসবেস্টোসিস বা সিলিকোসিস, এই দুটো রোগ একই ধরনের। অ্যাসবেস্টোসিসে অ্যাসবেস্টাস এবং সিলিকোসিসে সিলিকা, এগুলো ফুসফুসের মধ্যে গিয়ে একটি স্থায়ী প্রলেপ তৈরি করে, যেটা ফুসফুসের স্বাভাবিক কার্যক্রমকে নষ্ট করে। তার ফলে ফুসফুসের সমস্যা বা শ্বাস প্রশ্বাসের সমস্যার জন্য মানুষ মারা যায়। এখানে প্রত্যেকটা তথ্যই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা তথ্য থেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। আর্সেনিক, এই আর্সেনিক টপিকটার ওপরেও আমি আলাদা করে একটা ক্লাস নেব। মানে আর্সেনিক, ওজোন লেয়ার ডিপ্লেশন, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো একদম আলাদা করে একটা ক্লাসের মধ্যে থাকবে। বনাঞ্চল হ্রাস। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে যে ভারতে বর্তমানে কত পার্সেন্ট জমি অরণ্যের দ্বারা আচ্ছাদিত, বা ভারতে বনভূমির শতাংশ কত বর্তমানে? আমি একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে এটা যে কোনো দেশে 33% বা 1/3 হওয়া উচিত, কিন্তু ভারতে কত পার্সেন্ট রয়েছে তোমরা বলতে পারবে কি? শুধু আমি একটা তথ্য বলে রাখি যে লাস্ট 2 বছরের রিপোর্টে আমি দেখেছি যে বনাঞ্চল এরিয়া ভারতে কিছুটা হলেও বেড়েছে। এখন তোমরা দেখি কেউ যদি রিপোর্টে জেনে থাকো কমেন্ট করো। এখানে সূক্ষ্ম কঠিন কণাযুক্ত বিশেষ প্রকার বায়ু দূষণ, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এর এই যে মাপগুলো, এই মাপগুলোকে মনে রেখো। এরপরে খুব স্বাভাবিকভাবে আসে বায়ু দূষকের ক্ষতিকারক ফলাফল, অর্থাৎ বায়ুর যে দূষক পদার্থগুলো নিয়ে, দূষক পদার্থ এবং তাদের উৎসগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, সেগুলোর কি ক্ষতিকর প্রভাব দেখা যায়। কার্বন মনোক্সাইড সব থেকে গুরুত্বপূর্ণ, প্রথমেই রয়েছে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন রকম অক্সাইড হয়, দেখতে পাচ্ছ এখানে। প্রত্যেকটি গ্যাসের প্রভাব কি, কোথা থেকে হয়, কি কি রোগ তৈরি করে, সেই জিনিসগুলোকে আমাদেরকে পড়তে হবে। ওজোন গ্যাস। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমরা সবাই জানি যে ওজোন গ্যাস আমাদের বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরে অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে থাকে এবং সেখানে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে আটকে দেয় এবং যার জন্য জীবজগৎ এখনো পর্যন্ত বেঁচে আছে, টিকে আছে। ওজোন গ্যাসের এই লেয়ারটা যদি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে না থাকতো, তাহলে জীবজগতের পক্ষে সাস্টেন করা সম্ভব হতো না। তাহলে ওজোন গ্যাস এখানে আবার পরিবেশ দূষণকারী গ্যাস হিসেবে দেখা হচ্ছে কেন? সে তো পরিবেশকে পিউরিফাই করে, তাই না? আসলে বিষয়টা হচ্ছে যে ওজোন গ্যাস যতক্ষণ স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আছে, অর্থাৎ বায়ুমণ্ডলের উপরের স্তরের মধ্যে আছে, দ্বিতীয় স্তরের মধ্যে আছে, ততক্ষণ সেটা
পরিবেশের জন্য উপকারী, ততক্ষণ সেটা সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করছে। দ্যাটস ভেরি গুড। বাট যদি কখনো এরকম দেখা যায় যে ওজোন গ্যাস বায়ুমণ্ডলের নিচের স্তরে, আমরা যে স্তরে রয়েছি সেই উচ্চতায় চলে আসে, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের নিচের দিকে চলে আসে, তখন দেখা যায় যে এই একই গ্যাস মানুষের ক্ষতি করছে। কারণ ওজোন গ্যাস বাস্তবে একটি বিষাক্ত গ্যাস। ক্লোরিন, হাইড্রোকার্বন যৌগ, লেড এবং লেড অক্সাইড, অ্যামোনিয়া, মিথেন। মিথেন থেকে বেশ কিছু প্রশ্ন এসছে, মিথেন কোথা থেকে তৈরি হয়, কি মিথেন বায়ুমণ্ডলে কি ধরনের এফেক্ট তৈরি করে, এই জিনিসগুলো কিন্তু একটু দেখে নেবে। এখানে এই তথ্যটা খুবই ইম্পর্ট্যান্ট। ক্লোরোফ্লোরোকার্বন জাতীয় যৌগ বা সিএফসি জাতীয় যৌগ, এই যৌগগুলোর প্রধান এফেক্ট কোথায় হয়? আমরা সবাই জানি যে গ্রিন হাউস গ্যাস রূপে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি, এবং তার থেকেও বড় ইম্পর্টেন্স এর ওজোন ধ্বংসকারী গ্যাস হিসাবে। অর্থাৎ এই গ্যাসটি ওজোন লেয়ারের ধ্বংসের জন্য অনেক বড়ভাবে দায়ী। গ্রিন হাউস এফেক্ট, এটাও তোমরা পড়ো, এবং আলাদা একটি ভিডিওর মাধ্যমে আমি একদম স্লাইড তৈরি করে এগুলো আলোচনা করব। বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য কি কি পদ্ধতি নেওয়া যেতে পারে, এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। এরপরে চলে আসবো ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন জিনিসটা কি? একই জিনিস। ওয়াটার পলিউশনের উৎস কি কি আমাদের জানতে হবে, এবং কোন কোন দূষক পদার্থ বেশি করে ওয়াটার পলিউশন ঘটায়। এখানে একটা জিনিস বলে রাখি যে ওয়াটার পলিউশনের ক্ষেত্রে সমুদ্রে তৈলবাহী জাহাজডুবি খুব একটা বড় সমস্যা, এবং এটা থেকে অলরেডি প্রশ্ন এসে গেছে। এখানে এক ধরনের মাছ আছে, আর এক ধরনের ছত্রাক শৈবাল আছে, যারা সমুদ্রের জলে এই যে তেলের সমস্যা, এটাকে অ্যারেস্ট করতে বা এটাকে কমাতে সাহায্য করে। তোমরা কি জানো সেই দুটো প্রাণীর নাম বা সেই ব্যাকটেরিয়াটার নাম? তোমরা জেনে থাকলে কমেন্ট করো, কেউ যদি গুগলের সাহায্য নিয়েও আমাকে একটু জানার চেষ্টা করো, আমি আবার পরের ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। অ্যাসিড বৃষ্টি, জল দূষণের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি আসলে কিভাবে হয়? বায়ুমণ্ডলের বিভিন্ন দূষক পদার্থ যখন বায়ুতে অবস্থান করে, তারপরে বৃষ্টির সময় যখন বায়ুর মধ্যে দিয়ে জলের ফোঁটা নেমে আসে, তখন বায়ুর ওই দূষক পদার্থগুলো জলের সাথে মিশে গিয়ে অ্যাসিড তৈরি করে। কেমনভাবে হয়? বায়ুতে যখন কার্বন ডাই অক্সাইড থাকে, সেই কার্বন ডাই অক্সাইড বৃষ্টির জলের সাথে মিশে গিয়ে কার্বলিক অ্যাসিড তৈরি করে। সালফার ডাই অক্সাইড, SO2, এই সালফার ডাই অক্সাইড বায়ুতে অবস্থান করে, এবং যখন বৃষ্টির জল পড়ে, সেই বৃষ্টির জলের সাথে এই সালফার ডাইঅক্সাইড বা SO2 মিশে গিয়ে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এছাড়াও ঠিক একইভাবে NO2-র সাথে জল মিশে গিয়ে বা জলের সাথে NO2 বিক্রিয়া করে H2NO3 অ্যাসিড তৈরি করে।
জৈব অক্সিজেনের চাহিদা বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এই বিষয়টাকে একটু ভালো করে পড়ে নিও। এখানে কি বলছে যে জৈব অক্সিজেনের চাহিদা বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা সংক্ষেপে বিওডি বলতে উপস্থিত জলে জৈব পদার্থ যেমন জলজ ব্যাকটেরিয়া এবং অন্যান্য অণুজীবদের স্বাভাবিক কাজকর্ম ও বাড়বৃদ্ধির জন্য জলে দ্রবীভূত অক্সিজেনের চাহিদা ক্রমহ্রাসমান অবস্থাকে বোঝানো হয়। এটি প্রতি মিলিগ্রাম লিটার এককে বোঝানো হয়। অর্থাৎ দেখো, সাধারণত জলে বসবাসকারী প্রাণীরা তারা অক্সিজেন কোথা থেকে নেয়? জল থেকে নেয়। এখন কোনো কারণে যদি দেখা যায় যে জৈব পদার্থ যেমন জলজ ব্যাকটেরিয়া এবং অন্যান্য অণুজীবদের স্বাভাবিক কাজকর্ম যদি জলে বাড়বৃদ্ধি হয় বা অনেক বেশি পরিমাণে হয়, তাহলে জলে যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ সেটা কমে যায় এবং অক্সিজেনের চাহিদাটা বেড়ে যায়। তো এই সিচুয়েশনটাকেই বলা হয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, রাইট? ঠিক একই সাথে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটাও তোমাদেরকে একটু পড়ে রাখতে হবে। এই টপিক থেকেও প্রশ্ন আসে। এই বিষয়গুলো আমি আর ডিটেল আলোচনা করছি না, কারণ এগুলো এমন কিছু কঠিন বিষয় নয় যেটাকে আলাদা করে আলোচনা করতে হবে। তোমরা পড়ো এবং আমি চাইছিলাম অ্যাকচুয়ালি এটাকে সামনাসামনি ক্লাসে আলোচনা করতে। তো আমি যদি এখান থেকে কিছু বুঝতে অসুবিধা হয়, টপিকগুলো আমাকে অবশ্যই বলো। সেই পার্টিকুলার টপিকগুলো নিয়ে আমি এরপরে আর একদিন একটু অ্যানিমেটেড স্লাইড তৈরি করার চেষ্টা করব, কারণ এগুলোকে যদি একটু হ্যান্ডরাইটিংয়ের মাধ্যমে না বোঝাই বা অ্যানিমেটেড স্লাইড না করতে পারি, তাহলে তোমাদেরকে আমি শুধুমাত্র কথার মাধ্যমে বোঝানো একটু সমস্যা হবে। আচ্ছা, এই জল দূষণের ফলে কি কি সমস্যা হতে পারে, কি কি রোগ হতে পারে, এইগুলো দেখতে হবে। ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কলেরার জীবাণুটার নাম কি? ভিব্রিও কলেরা। আচ্ছা, এখানে দেওয়া নেই। আচ্ছা, কলেরার জীবাণুটার নাম তোমরা কেউ একটু গ্রুপে লিখে দিও যদি জেনে থাকো। ভাইরাস গঠিত রোগ নামগুলো জেনে রাখবে এবং এর জীবাণুগুলোর নামটা জেনে রাখবে। জল থেকে তৈরি হওয়া বিভিন্ন রোগের এবং ব্যাকটেরিয়া বা গঠিত বিভিন্ন রোগের এখানে নাম দেয়া হয়েছে। আর্সেনিক দূষণ খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। আর্সেনিক দূষণের ওপর আমি 2-3টে ছবি আমার অন্য একটা জায়গায় একটা স্লাইড করা আছে, আমি সেখান থেকে কয়েকটা ছবি আমি তোমাদের গ্রুপে পোস্ট করে দেবো। তার মধ্যে কিছু ডেটা আছে, সেগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে। এখানে আচ্ছা, আমি চাইছি একটুখানি চেষ্টা করি এখনই তোমাদের দেখানোর। ও, তোমাদেরকেই তো আগের দিন দেখালাম আমি, সেটা থেকেও তো আমি দেখাতে পারি। এনিওয়ে, এটা আমি সরাসরি তোমাদের গ্রুপে শেয়ার করে দেবো। আর্সেনিক জিনিসটা কি? আর্সেনিক একটি ধাতুকল্প। ধাতুকল্প কাকে বলে? যে দ্রব্যের মধ্যে ধাতু এবং অধাতু দুটোরই গুণ থাকে, তাকে একসাথে ধাতুকল্প বলে। আর্সেনিক কিভাবে আসে এটা আগের দিন তোমাদের ভিডিওতে আমি বলেছিলাম, একটু ওখান থেকে দেখে নিও। আর্সেনিক বিভিন্ন মৌলের সাথে যৌগ তৈরি করে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ রোগ তৈরি করে। এছাড়াও আর্সেনিককে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। কি কি? কৃষিক্ষেত্রে কীটনাশক হিসাবে, এছাড়াও ওষুধ, সাবান, ব্যাটারি, রঙ
ইত্যাদি নির্মাণে এবং ইলেকট্রনিক শিল্পে ব্যবহার করে থাকি। কাঠকে পচানো এবং কীটের আক্রমণ থেকে আটকানোর জন্য ব্যবহার করে থাকি। গবাদি পশুর দেহে কীটনাশক হিসাবে বা ওষুধ হিসাবে এটাকে ব্যবহার করা হয়। আমাদের ভারতবর্ষে পানীয় জলের মধ্যে আর্সেনিকের দূষণের প্রবণতা ধীরে ধীরে খুব বেড়ে চলেছে এবং এই কারণেই আর্সেনিক দূষণ বর্তমানে ভারতে অন্যতম একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যেহেতু এটা একটা বড় সমস্যা বা বার্নিং টপিক হয়ে দাঁড়িয়েছে, তাই এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু যথেষ্ট বেশি থাকে। তাই এর সম্পর্কিত বিভিন্ন তথ্য যেগুলো এর আগের দিনের স্লাইডেও দেওয়া হয়েছে সেগুলো একটুখানি দেখে নিও। কি কি সমস্যা দেখা যায়, আর্সেনিক থেকে সৃষ্ট রোগের নাম কি, এইগুলোই তোমাদেরকে দেখতে হবে। এছাড়াও সামুদ্রিক দূষণ। আচ্ছা, সামুদ্রিক দূষণের এখানে একটা কথা শুরুতে বলে রাখি যে এর আগে আমরা অ্যাসিড বৃষ্টি পড়লাম। অ্যাসিড বৃষ্টি কিভাবে হয় বলেছিলাম যে বায়ুমণ্ডলে বিভিন্ন দূষক পদার্থ থাকে, সেই দূষক পদার্থগুলো বৃষ্টির জলের সাথে মিশে অ্যাসিড তৈরি করে ভূপৃষ্ঠে পতিত হয়। কিভাবে হতে পারে? কার্বন ডাইঅক্সাইড জল মিশে কার্বলিক অ্যাসিড, আর সালফার ডাইঅক্সাইড জল মিশে সালফিউরিক অ্যাসিড, এইভাবে বিভিন্ন অ্যাসিড তৈরি হয়, সরাসরি ভূপৃষ্ঠে এসে পড়ে। এছাড়াও H3 মিশে জলের সাথে মিশে নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সাথে মিশে নাইট্রিক অ্যাসিড তৈরি হয়ে পড়ে। এইভাবে বিভিন্ন অ্যাসিড যখন বৃষ্টির মাধ্যমে পড়ছে এবং প্রধানত সমুদ্রে দীর্ঘদিন ধরে অ্যাসিড সঞ্চয় হচ্ছে, তার ফলে দেখা যায় যে সমুদ্রে ক্ষারকীয়তা কমে যাচ্ছে এবং আস্তে আস্তে অম্লত্ব একটু একটু করে বাড়ছে। অর্থাৎ এর ফলে দেখা যাচ্ছে যে সমুদ্রের জলে যেসব প্রাণীগুলো থাকতে অভ্যস্ত, অর্থাৎ যারা ক্ষারকীয় জলেই থাকতে অভ্যস্ত, তাদের জীবন ধারণে কিন্তু বেশ সমস্যা দেখা যাচ্ছে। এর সরাসরি প্রভাব দেখা যাচ্ছে যে প্রবাল যেখানে তৈরি হয়, ঠিক আছে, অর্থাৎ কোরাল রিফ যেখানে তৈরি হয়, সেখানে দেখা যাচ্ছে এই কোরাল কিটগুলো আস্তে আস্তে মারা যাচ্ছে। জল দূষণ নিয়ন্ত্রণ এবং দূরীকরণের উপায়গুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে। এই জায়গাগুলো একটু পড়ে নিও। এবং সব থেকে ইম্পর্টেন্ট, জল দূষণ সংক্রান্ত আইন যেগুলো রয়েছে, সেই আইনগুলোকে আমরা আলাদা করেও ক্লাসে পড়বো, কিন্তু এখানে যেহেতু দেয়া আছে কয়েকটা, একটু ভালো করে দেখে নিও তোমরা। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে পানীয় জলে বিভিন্ন ধরনের দূষক পদার্থর সহ্য সীমা, আইএসআই বা ভারতীয় জাতীয় মান অনুসারে সর্বোচ্চ অনুমোদনযোগ্য দূষণের সীমা কতটা রয়েছে। ক্ষারতা বা জলের পিএইচ লেভেল কত হতে হবে? 5.0 টু 9.2 এর মধ্যে সেই জলটা থাকলে তবে সেটা পানীয় জলের মধ্যে পড়বে বা সেই জলটাকে পান করা যাবে। আচ্ছা, এখানে পিএইচ সম্পর্কে বলা হলো না, পিএইচ নিয়ে একটু বলে দিই। জলের পিএইচ দু ধরনের হয়। এর ডিটেল সায়েন্টিফিক কনসেপ্টে তোমাদের এই মুহূর্তে যাওয়ার দরকার নেই, শুধু এইটুকু জেনে রাখো যে জলের পিএইচ মেজারমেন্ট দু রকম হয়। জলের পিএইচ মেজারমেন্ট হয় একদম 1 থেকে 14 অবধি টোটাল স্কেল, তার মধ্যে 7টা হচ্ছে নিউট্রাল। এর মধ্যে 7 থেকে কমের দিকে যত আসবে, অর্থাৎ 1-এর দিকে যত আসবে, তত জলের অ্যাসিডিটি বাড়তে থাকবে, অর্থাৎ টক ভাব বাড়তে থাকবে, এবং জলের
7 থেকে যত বেশি হবে পিএইচ লেভেল, তত এর মধ্যে অ্যালকালাইন ভাব বাড়তে থাকবে। ঠিক আছে, এখানে শুধু যারা বিষয়টাই জানো তারা একটু জেনে রাখো, একটু মনে করে নাও যে যত নেগেটিভ হবে তত H প্লাস আয়ন, এবং যত অ্যালকালাইন হবে তত OH মাইনাস আয়ন বাড়তে থাকবে। ঠিক আছে, অর্থাৎ যেটুকু তোমাদের একদম সহজভাবে জানা দরকার সেটা হচ্ছে পিএইচ 7 মানে সেটা হচ্ছে একদম নিউট্রাল, তার মধ্যে কোনো অ্যাসিডিটিও থাকবে না, অ্যালকালিনিটি বা বেসিসিটিও থাকবে না, বেসিকও হবে না, অ্যাসিডিকও হবে না। যত 7 থেকে পিএইচ এর লেভেল কমতে থাকবে তত অ্যাসিডিটি বাড়বে, এবং যত বাড়তে থাকবে তত বেসিসিটি বা ক্ষারকীয়তা বাড়তে থাকবে। রাইট? এছাড়াও অন্যান্য যে যৌগগুলো রয়েছে সেগুলোর সহনশীল মাত্রা এটা অবশ্যই জেনে নেবে, এখান থেকে সরাসরি প্রশ্ন আসে। এরপরে চলে আসছে ভূমি দূষণ। ভূমি দূষণ জিনিসটা কি, ভূমি দূষণ বলতে ঠিক কোন ধরনের দূষণকে বোঝানো হয় সেটার কনসেপ্টটা একটু দেখে নিও। ভূমি দূষণের কারণগুলো কি কি, এই কারণ থেকে একদম ডেসক্রিপটিভ কনসেপচুয়াল প্রশ্ন আসে, যে এরকম প্রশ্ন আসে যে বর্তমানে উত্তরপ্রদেশ এলাকায় বা উত্তরপ্রদেশে ভূমি দূষণের সব থেকে বড় কারণ কি। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ল্যান্ড ডিগ্রেডেশন অ্যান্ড ল্যান্ড পলিউশন ইজ নট দ্য সেম থিং, বিকজ আচ্ছা, ল্যান্ড ডিগ্রেডেশন বলে দেখো, সয়েল ডিগ্রেডেশন বলে এখানে আলাদা একটা শব্দ পাবে, এটা কিন্তু সরাসরি সয়েল পলিউশন বা সয়েল দূষণ একই জিনিস নয় কিন্তু। ঠিক আছে, আবার ল্যান্ড ইরোশন এটাও আলাদা একটা টপিক। রাইট, বিষয়টা একটুখানি বলে রাখি, সয়েল ইরোশন মানে তোমরা বুঝতেই পারছো যেখানে মাটি ক্ষয়ে চলে যাচ্ছে, আর ল্যান্ড ডিগ্রেডেশন অর্থাৎ সেখানে খুব বড় কোনো পলিউট্যান্ট পদার্থ আসছে না, কিন্তু বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সয়েলের কোয়ালিটিটা কমে যাচ্ছে, কোয়ালিটি কমে যাচ্ছে ইন টার্মস অফ প্রোডাকশান, বেসিক্যালি এগ্রিকালচারাল প্রোডাকশানের টার্মসে সয়েলের কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে এই জায়গাটা একটু ভালো করে পড়ে নেবে, দেখবে যে কিভাবে বৃষ্টির জল ব্যবহারের পরিবর্তে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে ভূগর্ভস্থ জল ব্যবহার করা হয়, এবং তার ফলে জমিতে লবণের পরিমাণ বেশি দেখা যায়। এই লবণটা কিভাবে আসে, লবণটা প্রধানত মাটির নিচে থেকেই উপরের দিকে উঠে আসে, সাধারণত দুভাবে আসতে পারে। তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে, দেখো এখানে যেমন দেওয়া রয়েছে যে উপরের জল মানে জমির উপরের জল যদি বাষ্পীভূত হয়ে যায় তাহলে জমির নিচে থেকে আরো জল উপরের দিকে আসতে থাকে, এবং এই প্রতিবার যখন জল আসছে তখন কৈশিক প্রক্রিয়ায় জলের সাথে লবণ আস্তে আস্তে উপরের দিকে উঠে চলে আসে। এর ফলে জমির অ্যাসিডিটি, আচ্ছা এটা তোমরা একটু মনে করবে বলো তো, যে যখন জমির মধ্যে লবণ চলে আসছে তখন জমিতে অ্যাসিডিটি, সরি, পিএইচ লেভেল বাড়বে না কমবে, অর্থাৎ পিএইচ মনে করো কোনো একটা জমিতে স্বাদ রয়েছে, তারপরে সেই জমিতে দেখা গেল জমিটা আস্তে আস্তে স্যালাইন হয়ে যাচ্ছে, রাইট, নোনতা ভাবটা চলে আসছে, নুন চলে আসছে, তো সেই জমিতে অ্যাসিডিটি বাড়বে না স্যালাইনিটি বেসিসিটি বাড়বে, সেই জমিতে পিএইচ এর লেভেল 7-এর থেকে বাড়বে না 7-এর থেকে কমবে। শব্দ দূষণ, শব্দ দূষণের মধ্যে যে বিষয়টা খুব জরুরি সেটা হচ্ছে কোন এককে মাপা হয়, শব্দের মাত্রার রুল কত সালে করা হয়েছিল এবং কত ডেসিবেলের মধ্যে রাখা হয়েছে। এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, যে কোন জায়গায় ডেসিবেলের মাত্রা কতটা, সে তার মধ্যে দেখো সাধারণত মোটর গাড়ির এয়ার হর্ন,
এই জিনিসগুলোকে একটুখানি মনে রাখার চেষ্টা করবে, যেগুলো অলরেডি এসে গেছে। আসলে এখানে সেই ধরনের জিনিসগুলো থেকেই প্রশ্ন আসে যেগুলো মানুষের দৈনন্দিন জীবনকে অনেক বেশি করে এফেক্ট করে। এছাড়াও একটা জিনিস দেখো, বিমান ওঠানামা বা পাতাল রেল যাওয়ার শব্দ, এই ধরনের শব্দে খুব একটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তারা যারা ওই ইন্ডাস্ট্রিতে কাজ করে। তো এই ধরনের বিষয়ের ওপর প্রচুর রিসার্চ হয় দেখেছি। তো সেই জায়গা থেকে বলা যেতে পারে যে এগুলো মানুষের জীবনের ওপর ভীষণভাবে এফেক্ট করে। তাই হয়তো এই জায়গাগুলো থেকে এর আগে প্রশ্ন অলরেডি এসেছে। জনস্বাস্থ্যের উপর শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব। কি সমস্যা হতে পারে সেগুলো একটু দেখে নিও। আচ্ছা, সবশেষে একটা কথা বলি, অলমোস্ট আমরা শেষে চলে এসেছি। এখানে একটা কথা বলি, আজকের ক্লাসটা আমি এরকম একটু অগোছালোভাবে করালাম। তার প্রধান কারণ হচ্ছে, একটা জিনিস খেয়াল করবে, পলিউশন এমন একটা টপিক, এখানে তোমাদেরকে অনেকটা বেশি করে পড়তে হবে এবং ইনফরমেশনগুলো কংক্রিট হতে হবে। এখন এই ইনফরমেশনগুলো কংক্রিট হতে গেলে আমি যদি একদিনে ক্লাসটা নিই তাহলে সমস্যাটা একটু বেশি হতো। তাই আমি চাইছিলাম যে এখানে ক্লাসটাকে আমি 2 দিন ধরে নেব। অর্থাৎ আজকে তোমরা যেভাবে ক্লাস করলে এই জিনিসগুলো এখনই অন্তত একবার বা দুবার পড়ো। 1-1.5 ঘন্টার মধ্যে আমি চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যেই একটা আমি হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি যে কখন দেবো। জাস্ট 1-1.5 ঘন্টার মধ্যে আমি একটা প্রশ্ন দেব, সেই প্রশ্ন অনুযায়ী পরীক্ষা হবে। তারপরে আবার আগামীকাল তোমরাই যে প্রশ্নগুলো দিয়েছিলে এবং সেখান থেকে কিছু প্রশ্ন নেব এবং আমি নিজে কিছু প্রশ্ন দিয়ে আরও একটা পরীক্ষা নেব। এবং তারপর যে 2 দিনের প্রশ্ন হলো সেই 2 দিনের সমস্ত প্রশ্ন নিয়ে সরাসরি একটা ডিসকাশন করব। এর মধ্যে যদি পলিউশন রিলেটেড তোমাদেরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই গ্রুপে দাও এবং বলো যে এগুলো নিয়ে দাদা একটু ডিসকাস করতে হবে। আমি ডেফিনেটলি ডিসকাস করব। এবং ইন বিটুইন দ্য টাইম তোমাদের যেটা দরকার বেশি করে, তোমাদেরকে অনেক বেশি করে পড়তে হবে, রাইট? আমি এই পিডিএফটা ছাড়াও আরও কিছু ওয়েব পেজ, ওয়েবসাইট আমি একটুখানি দিয়ে দিচ্ছি, যেগুলোকে এর মধ্যে পড়বে। এইভাবে দিতে চাইছি কারণ বিকজ অফ আমরা সরাসরি ক্লাসের মধ্যে এখন থাকছি না, তো আমি এক্সাক্ট নোটগুলোও তোমাদেরকে দিয়ে দিতে পারছি না এই মুহূর্তে কিছু সমস্যার জন্য। তো আমি চাইছি যতটা বেশি ইনফরমেশান তোমাদেরকে দেওয়া যায়, এবং তোমাদের শুধুমাত্র ইনফরমেশান দিলেই তো হবে না, তোমাদেরকে আত্মস্থ করাতে হবে, তোমাদেরকে বোঝাতে হবে। তো চেষ্টা করছি যতদূর সম্ভব ভালো করে করা যায়। যেমনভাবে বলছি তেমনভাবে তোমরাও আমাকে একটু সহযোগিতা করো, ক্লাসটাকে কন্টিনিউ করো। চলো, আজকে এখানেই থামছি। তোমরা এখন এই টেক্সটটাকে পড়তে থাকো, আমি কিছুক্ষণের মধ্যে আর একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি। তার মধ্যে এই জিনিসগুলো একটুখানি দেখে নাও, পারলে সলভ করো। থ্যাংক ইউ।